দর্শক, রাষ্ট্রচিন্তা অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। এই আয়োজনে আমরা একজন বিশেষ অতিথির সাথে কথা বলি রাজনীতি, সমাজ, নাগরিক ভাবনা সহ নানা বিষয় নিয়ে। জানার বোঝার চেষ্টা করি তিনি রাষ্ট্রের অতীত থেকে বর্তমান কিভাবে দেখেন, ভবিষ্যৎ কেমন দেখতে চান। রাষ্ট্রচিন্তার এই পর্বে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এবং সাবেক মন্ত্রিপরিষদ সচিব এএসএম আব্দুল হালিম। আপনাকে ধন্যবাদ জানাই আজকে সময় দেওয়ার জন্য। প্রথমেই যে বিষয়টি আসলে আপনার কাছে একটু জানতে চাইব যে যদি আমরা দেখি যে অভ্যুত্থান পরবর্তী এক বছর, এই এক বছর সময়ের পরবর্তীতে আপনি কতটা আসলে পরিবর্তন দেখতে পাচ্ছেন? বৈষম্য কমানোর জন্য যে আন্দোলন, যেই অভ্যুত্থান হলো, সেই বৈষম্য কতটা কমছে, কতটা দৃশ্যমান আপনার কাছে? আপনাকে ধন্যবাদ। আসলে সেই এই স্বল্প সময়ের কথা যে আপনার 5 তারিখ থেকে অদ্যাবধি যে বিষয়টি, এটি আলোচনার পূর্বে আমাদের যে রাষ্ট্র ভাবনা, এর অতীত নিয়ে কিছু ভাবনার প্রয়োজন আছে। এবং সেই প্রেক্ষিতে বাংলাদেশ, বিশেষ করে বিশ্বের এই অংশটুকু, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই অংশটুকু নিয়ে ওই ইতিহাসবিদ তারা অনেক ভেবেছেন এবং অনেক ইতিহাস লিখেছেন। আপনি জানেন যে আমাদের ইতিহাস কিন্তু খুব উজ্জ্বল নয়। আমাদের অতীত কলঙ্কময় অতীত, বিশেষ করে আমাদের জন্য, এই বাংলাদেশের জন্য। বাংলাদেশ এই অংশটুকু পাকিস্তানের সঙ্গে যখন ছিল, আমাদেরকে বৈষম্যে এবং নানাভাবে নির্যাতন করা হয়েছে। আমরা বৈষম্যের শিকার হয়েছি। একদিকে ভারত, পরে পাকিস্তান নির্যাতন করেছে। এবং এর অতীতে যদি আমরা যাই, এটা আসলে ভিত্তিমূলটা কি? এই যে আমরা নির্যাতন হচ্ছি এবং আমরা বিশেষ করে মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখানে এর মধ্যে যদি আপনার ইংরেজ শাসন আমলের কথা বলেন, এবং ইংরেজরা কীভাবে এদেশে এন্ট্রি হলো, প্রবেশ হলো, সেটার ইতিহাস আপনি জানেন। একজন মুসলিম, যিনি মুসলমান, যে কোরআন শিক্ষায় শিক্ষিত ছিলেন, যে মীর জাফর, তিনি একজন মুসলমান ছিলেন। তার বিশ্বাসঘাতকতা, তিনি এবং তার কিছু সাঙ্গপাঙ্গ যে বিশ্বাসঘাতকতা করেছিল, সেই বিশ্বাসঘাতকতার ফলে কিন্তু আমরা স্বাধীনতা হারিয়েছিলাম এই উপমহাদেশ। যার ফলে ইংরেজরা দীর্ঘদিন আমাদেরকে শাসন, নিপীড়ন, নির্যাতন, বৈষম্য সব কিছুই আমাদের এই ভারতবর্ষের উপর করেছে। আমাদের কিন্তু এই বৈষম্যের ইতিকথা কিন্তু সেখান থেকেই শুরু হয়েছে। সুতরাং সেই যে বৈষম্য শুরু হয়েছে, আমরা স্বাধীন হয়েও স্বাধীন হয়নি, পাকিস্তান আমাদের নির্যাতন করেছেন, বৈষম্য হয়েছে। সেই পাকিস্তান থেকে বাংলাদেশ যখন আমরা স্বাধীন হলাম, সেই স্বাধীনতাটা হলো কিসের ভিত্তিতে? এই বৈষম্যের এগেনস্টে মানবিক মর্যাদা ফিরিয়ে আনার জন্য কিন্তু আমাদের এই যুদ্ধ। সেই যুদ্ধও কিন্তু ঘোষণা করেছিলেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি বলেছিলেন উই রিভল্ট, এবং উনি রিভল্ট করেছিলেন কার বিরুদ্ধে? এই বৈষম্যের বিরুদ্ধে। মানবিক মর্যাদা ফিরিয়ে আনার জন্য, মানুষের মর্যাদার জন্য, নারীদের মর্যাদা, যুবকদের মর্যাদা, এই সমস্ত জন্য যুদ্ধ করা হয়েছিল। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, রক্ত দিয়েছেন। কিন্তু তারপরও দেখা গেল যে ওই যে ঝুড়িটা তলাবিহীন হয়ে গেল। সেই তলাবিহীন ঝুড়িকে পূর্ণ করার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গ্রামে গঞ্জে তিনি হেঁটেছেন, আইলে আইলে হেঁটেছেন। মানুষের ভালোবাসা, নিজের ভালোবাসা নিয়ে উজাড় করে মানুষকে দিয়েছেন। তিনিও আবার সেই বৈষম্যের শিকার, ষড়যন্ত্রের শিকার হয়ে গেলেন। তিনি যা দিতে চেয়েছিলেন তা আসলে দিতে পারেননি। পরবর্তীকালের ইতিহাস আপনি জানেন। বেগম খালেদা জিয়া এবং বর্তমানে জনাব তারেক রহমান, তারা অশেষ চেষ্টা করছেন 31 দফা দিয়ে, জাতির প্রতি একটা সনদ দিয়ে জাতিকে বৈষম্যের শিকার থেকে দূরীভূত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। কিন্তু এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দীর্ঘ 15 বছর একটা বৈষম্যের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যে আন্দোলন করলেন, সেই আন্দোলনটা একটা পিক আপে উঠল যখন ছাত্র জনতা সবাই ঐক্যবদ্ধ হলেন। সেখানে দলমত নির্বিশেষে ছাত্র জনতা সবাই ঝাঁপিয়ে পড়লেন। আশাটা ছিল কি? একমাত্র আশা ছিল বৈষম্য দূর করা এবং এই দেশটির মধ্যে
সৌহার্দ্য ভ্রাতৃত্ব নিয়ে সবাই যেন আমরা হাসি মুখে বাস করতে পারি, সেই উদ্দেশ্যই হয়েছিল। কিন্তু 5 তারিখ পর্যন্ত থেকে আজ অদ্যাবধি 1 বছর তো বেশি হয়ে গেল। মানুষের অবশ্য আশার তো শেষ নেই, যত আশা এবং চাওয়া এবং পাওয়ার মধ্যে সবসময় একটা বিশাল গ্যাপ থেকেই যায়। আর আমাদের মতো সমস্যা সংকুল এদেশে থাকাই স্বাভাবিক। কিন্তু ওই যে বৈষম্যের কথা যেটা বলছেন, এই বৈষম্য এখনও কাছাকাছি আমরা গিয়েছি বলে মনে হয় না। এখন বর্তমান সরকার অনেক আশা করে আমরা চেয়েছিলাম, বিশেষ এদেশে আপামর জনসাধারণ চেয়েছিল, হ্যাঁ এমন একটা সরকার আসবে যে সরকার আমাদের অন্তত শান্তিতে থাকতে দেবে, আমরা অন্তত আমাদের মনের কথাগুলি খুলে বলতে পারবো, যে কথাগুলি আমরা অতীত 15 বছর বলতে পারিনি। আমরা ন্যায় বিচার পাবো, কোর্টে গেলে যেন কোর্ট আমাদের দরখাস্তটি, আবেদনটি, মানুষের আকুতিটা শুনতে চায় সেইটা। কিন্তু বিগত 15 বছর আহাজারি করেছে কোর্টের বারান্দা। আমি নিজে ঘুরেছি, শত শত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কোর্টের বারান্দায় ঘুরেছে, কিন্তু ন্যায় বিচার পায়নি। কেউ জামিন পায়নি, কোর্টের বারান্দায় ঘুমিয়েছে, কেউ জেলখানায় ঘুমিয়েছে। সেই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্যই এই সরকারের উপর আশা ছিল। কিন্তু এখন পর্যন্ত যেটা দেখা যাচ্ছে যে এই বৈষম্য অথবা ন্যায় বিচার প্রতিষ্ঠা হওয়ার এখনও সময়ই আসেনি। তারা বর্তমান সরকার, বিশেষ করে প্রফেসর ইউনূস যিনি নোবেল জয়ী, তার প্রতি জাতির অনেক চাওয়া ছিল এবং তাকে আমরা এখনও সবাই আমরা শ্রদ্ধা করি। দেশ বিদেশে তার যশ সুনাম ইত্যাদি রয়েছে, তার জ্ঞানের তুলনা হয় না, সুনাম তুলনা হয় না। কিন্তু তিনি তো একা নন, তার সঙ্গে আরও যারা আছেন সবাই মিলে যে চেষ্টা করছেন, সেই চেষ্টার অপ্রতুলতা রয়েছে। আমি বলবো যে চেষ্টা আছে, কিন্তু চেষ্টায় অপ্রতুলতা হয়তো আছে, যার জন্য আমরা সেই অভীষ্ট লক্ষ্যে এখনও পৌঁছতে পারিনি। তারা হয়তো দেখেন এখন ওই যে সংস্কারের কথা বলে এখন নির্বাচনটির বিএনপি না শুধু সারা দেশবাসীর ইচ্ছা ছিল যে ধরেন কেয়ারটেকার গভর্নমেন্টের যে ফর্মুলা ছিল, যা ছিল, সেটা হলো অলমোস্ট 3 মাস কাছাকাছি সময়ের মধ্যে একটা নির্বাচন করবে, একটা নিরপেক্ষ একটা সরকার থাকবে, নির্দলীয় সরকার থাকবে, তারা একটা নির্বাচন করে দেবে। এই যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, এর মধ্যে কয়েকটি বিষয় যেগুলো উল্লেখযোগ্য উঠে এসেছে, যেমন পিআর পদ্ধতি, সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচন নিয়ে আলোচনা চলছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট নিয়ে আলোচনা চলছে। এছাড়াও আরও কিছু বিষয় নিয়ে কথা হয়েছে, এখন হয়তো বা একটু কিছুটা কম হচ্ছে, যেমন গণপরিষদ নির্বাচন, মাঝখানে আবার কিছু কথা উঠলো সেকেন্ড রিপাবলিক, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, নানা রকমের কথা আমরা শুনতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে অনেকেই আশঙ্কা করছেন এগুলো হয়তোবা নির্বাচনকে আরেকটু, কোনো পক্ষ হয়তোবা চায় নির্বাচনটা আর একটু বিলম্বিত হোক, অথবা যত দেরিতে হয় হয়তোবা তাদের জন্যই কোনো রাজনৈতিক সংগঠন অথবা কোনো ব্যক্তি, তাদের জন্য হয়তোবা সুবিধা হয়, এরকম অনেকেই ধারণা করছেন এবং অভিযোগ করছেন। এই জায়গাটি আপনার কাছে মনে হয় যে আসলে কতটা সত্যতা থাকতে পারে, অথবা নাকি এটি একটি ধারণাই? বিভিন্ন জনের ইচ্ছা বিভিন্ন রকম বহিঃপ্রকাশ হয় বিভিন্নভাবে। এখন এই সরকারের ইচ্ছাটা কেমনভাবে প্রকাশ হবে এটা বাস্তবায়িত না হওয়ার পর বলা যাচ্ছে না। কিন্তু সংস্কারের বিষয়ে আমার ভিন্ন কথা আছে। বর্তমান সরকার যে আপনার সংস্কারের ডাক দিয়েছেন, এবং সেইটা সংস্কারটা প্রথমত হচ্ছে যে সংস্কার এটা চলমান প্রক্রিয়া। পৃথিবী সৃষ্টির আবহমান কাল থেকে এই সংস্কার হয়ে আসছে। আর সরকার তো বলি, এক সরকার যাচ্ছে, এক সরকার এসে আমাদের দেশের সার্ভিস নিয়ে কথা হচ্ছে। এই স্বাধীনতার পরে কতগুলি আপনার এই সংস্কার কমিশন হয়েছে, অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস কমিশন। এটা হচ্ছে, এটা হবে, চলে আসছে, চলমান। এটা ঘটা করে করার কোনো প্রয়োজন ছিল বলে আমার মনে হয় না। যে ঘটা করে ছিল না এই জন্য বলছি যে আপনার তো সময় কম, আপনার হাতে 3 মাস 6 মাস 1 বছরের বেশি তো সময় নয়। সুতরাং আপনি এত বিশাল বিশাল আমার সংস্কার হাতে নিয়ে কী করবেন? ইনফ্যাক্ট তাই হচ্ছে, এটা এত বড় বই লেখা হচ্ছে, ভিতরে কি লেখা হচ্ছে বাংলাদেশের আপনার যদি 99.99 বলেন, সেরকম লোকজন কি আপনার এই এত বড় ভলিউম কি পড়ার সুযোগ হয়েছে বা পড়েছে? বা বিদগ্ধ যারা তাদের মধ্যে কতজন পড়েছেন এবং এর মধ্যে কে আছে কে জানে। সুতরাং এখানে যারা অনেক পণ্ডিত লোক যারা বসছেন এখানে, তাদের প্রতি শ্রদ্ধা, তারা ভালো ভালো কথাও বলছেন এবং তাই হওয়া উচিত। কিন্তু সেগুলি এত স্বল্প সময়ে সম্ভব নয়। বিশেষ করে দেখেন আপনার
সংস্কারের কথা বলেন, আপনার সংস্কার যারা করছে, যারা লিডারশিপ দিচ্ছে এবং যারা বাস্তবায়ন করবে, এই লোকজন যারা আছেন, তারা কি তাদের মন, তাদের ইচ্ছা, তাদের আকাঙ্ক্ষা, তারা নিজেরা সেলফ আমরা রিফর্ম যেটা যে নিজেরা আমাদেরকে আত্মাটাকে আমরাকে সংস্কার করেছে কিনা। যেমন ধরেন আমি এখন গ্রামীণগঞ্জে যাই, আমরা নির্বাচন করবো, এছাড়াও আমি আগের থেকেই যেতাম। এখন আমি স্কুলগুলিতে যাই, প্রথমত স্কুল, প্রাইমারি স্কুল, হাই স্কুলে। এখন আপনার স্কুলে, প্রাইমারি স্কুলের যে অবকাঠামো অনেক জায়গায় খুব ভালো, বিউটিফুল অবকাঠামো আছে। কিছু কিছু জায়গায় ভাঙা ঘর, টিনের ঘর, ছেলেরা মেঝেতে বসে, মাটিতে বসে। এটা ছেলেরা অনেক জায়গায় ভালো কাপড়, আর বিশেষ করে ময়লাযুক্ত বেশিরভাগ ছেলে পেলে রয়েছে। এবং স্কুলে ঢুকে যদি আপনি দেখেন, টিচারদের বলেন তারা কি পড়াচ্ছেন, এটা যদি আপনি নিজে না দেখেন বিশ্বাস করবেন না। অনেক শিক্ষক সাহেবরা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, তারা নিজেরাও একটা প্যারাগ্রাফ হয়তো ঠিক মতো লিখতে পারেন না, আর ওই শিক্ষকরাই আপনার ওই ছাত্রকে পড়াচ্ছেন। আমি এখানে এমফেসাইজ দিতে চাই যে কোয়ালিটি অফ এডুকেশন প্রথমত দরকার। বাংলাদেশ নামক এই দেশটিতে বৈষম্য, দুর্নীতি চেয়ে গেছে একমাত্র কাদের জন্য? শিক্ষিত লোক যারা আমরা, তাদের জন্য। সেই শিক্ষাটা কি হচ্ছে? আজকে যারা এখানে শিক্ষিত হচ্ছে, যে ছেলেটা এখানে স্কুলে, প্রাইমারি স্কুলে পড়াশোনা করছে, তার কোয়ালিটি অফ এডুকেশন প্রাইমারি ক্লাস 5 পর্যন্ত আমাদের সীমাবদ্ধ। সেইখানে ক্লাস 5 পর্যন্ত পড়লে কী ধরনের বই পড়তে হবে, তার মোরালিটি, যে মোরাল কিছু অব্লিগেশন তার ছোটোবেলা থেকে গড়ে তুলতে হবে, সে সম্বন্ধে সে কোনো পড়াশোনা করছে কিনা, সে কি সত্য কথা বলে না মিথ্যা কথা বলে, সেটা তাকে যদি এই সময়ে সদা সত্য কথা বলিব, এই কথাটা যদি প্রাইমারি এই 4, 5, 6 বছরের মধ্যে যদি তার অন্তরে না ঢুকিয়ে দিতে পারেন, হাই স্কুলে যে সে আরও মিথ্যা কথা আর একটু ডাবল বলবে, তারপর বলবে। হাই স্কুল, ইউনিভার্সিটি যে তার লক্ষ্য থাকবে চারিধারে যে এই সমস্ত দুর্নীতি হচ্ছে, তাড়াতাড়ি ইঞ্জিনিয়ার হয়ে, তাড়াতাড়ি ডাক্তার হয়ে, তাড়াতাড়ি সচিব হয়ে কিভাবে আপনার বাড়ি গাড়ি করা যাবে। তা আপনার সেই শিক্ষার থেকে সেই সংস্কারটা দরকার ছিল কোথায়? প্রথম হচ্ছে যে আমরা নিজেরা ভালো হয়ে যাই। সবাই যে আমার সারা বাংলাদেশ এই যে এখন এই মন্ত্রী পরিষদ বা উপদেষ্টারা শপথ নিয়েছেন, এই শপথটা নেওয়া যখন চলো ওইখানে বঙ্গভবনে না হয়ে প্রকাশ্য জনগণের সামনে, এটা তো খুবই অবাস্তব। কিন্তু আমার ফিলিংস, এটা আমার নিছক ব্যক্তিগত, যে এরকম হয়তো জনগণের সামনে, এই 18 কোটি জনগণের সামনে, যে তোমাদের জন্য আমরা এসেছি, তোমাদের মঙ্গলের জন্য, তোমাদের কল্যাণের জন্য, এদেশে কোনো দুর্নীতি হবে না, এদেশের মানুষ সত্য কথা বলা শিখবে, আমরা সত্য কথা বলবো। এই ধরনের কিছু আপনার ওয়ার্ডস অফ ভ্যালুজ যেগুলি বলে, আপনার কিছু কিছু ভালো কথা চয়ন করে সারা বিশ্বে, সারা বাংলাদেশের মানুষের মধ্যে ইনফিউজ করা দিয়ে দিত। সেই জন্য বলছে শিক্ষার যে সেই সংস্কারই তো নেই। সেই সংস্কার যে এতগুলি কমিটি করা হয়েছে, সংস্কার হয় না। বিশেষ করে প্রাথমিক শিক্ষা, হাই স্কুল, এই শিক্ষাগুলো ওই ছেলেদের মধ্যে, এবং ছেলেদের যারা গার্জিয়ান, যারা পিতামাতা, তাদের মধ্যে, শিক্ষকদের মধ্যে এই সংস্কারটা প্রথম শুরু করা হয়েছে। এই জন্য বললাম যে আমি ব্যক্তিগতভাবে ডিফার করি যে সংস্কারগুলি কমিটি করা হয়েছে, এই সংস্কারটা শুরু করা ছিল। যদিও এই সংস্কার 2 মাস, 6 মাস, 1 বছর নয়, মেবি 20 ইয়ার্স, 50 ইয়ার্স লাগবে। কারণ আজকে যে সন্তানটি প্রাইমারিতে ভর্তি হচ্ছে, সে পাশ করবে, হাই স্কুলে যাবে, ইঞ্জিনিয়ার হতে হতে তার হয়তো 20-25 বছর লাগবে। তো মিনিমাম তার 25 বছরটাই থাকবে এরপরে যারা আসবে। সুতরাং তোমরা লং টার্ম সংস্কার তো লং টার্মে হইতে হবে। তারপরে সংস্কারের মধ্যে সংস্কার হবে। 25-30 বছর পরে যায় দেখবে না, এটা মানুষের, বাংলাদেশের মানুষ সব সত্য কথা বলা শিখে গেছে। বাংলাদেশের মানুষ এখন জিরো দুর্নীতি, করাপশন। আমরা মুখোমুখি শুধু বলি জিরো টলারেন্স, জিরো করাপশন। আসলে এগুলো বোগাস ওয়ার্ড, কোনো প্রয়োজন নেই। আপনি এটাকে ইভালুয়েট করেন যে প্রাইমারিতে আমরা লেখাপড়া করেছে, হাই স্কুলে এরা পাস আউট করার সময় এদের সত্য কথা বলা কত % ছেলে শিখেছে, এই ইভ্যালুয়েশনটা আপনি করেন। দেশপ্রেমিক বলতে কাদেরকে বলা যায়? দুর্নীতির এগেনস্টে কারা কারা কথা বলা শিখেছে? যে ছেলেরা আপনার ক্লাসে থেকে ডিবেটে দুর্নীতির বিরুদ্ধে কথা বলবে এবং আপনার সত্যি কথা বলা শিখবেন, সে নিশ্চয়ই, সবাই না হলে তো অন্তত সার্টেন % আপনার এই দেশটাকে দুর্নীতিমুক্ত করতে চেষ্টা করবে। আমার সংস্কার হলো ওইটা, আপনাকে থিওরিটিক্যাল এবং সেই সঙ্গে সঙ্গে প্র্যাকটিক্যাল, আপনার দুইটাকে সমন্বয় করে সংস্কার করতে হবে। তা এখন যারা চিন্তা করছেন, নিশ্চয়ই আমার চেয়ে বুদ্ধিমান, জ্ঞানী, তারা নিশ্চয়ই চিন্তা করছেন। কিন্তু আমি যেটা বুঝতে পারছি যে এই সংস্কারে
আদৌ কোনো কাজে আসবে না। দিন শেষে এই যে বস্তাবন্দি যে সমস্ত পেপারস, এগুলি ওই আলমিরাতে বা আপনার সেক্রেটারিয়েটে একদিন বদ্ধ হয়ে থাকবে, অথবা কোনো দিন একটা মিউজিয়ামে যাবে, এর চাইতে বেশি কিছু নয়। জি, আগামী নির্বাচন ঘিরে আপনার ব্যক্তিগত যে পরিকল্পনা, আপনি আগামী নির্বাচন করবেন আপনার নির্বাচনী এলাকায়, সেই জায়গাতে আসলে আপনি কোন কোন জায়গাগুলোতে আপনি পরিকল্পনা করছেন কাজ করার, এবং ভোটারদের জন্য আপনি কি বলতে চান? দেখুন, এই আমি প্রথমে বলছি যে আমাদের বাংলাদেশটি যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মতো মহাপুরুষ জন্মগ্রহণ করেছেন, এবং তিনি না জন্মালে হয়তো এই দেশ স্বাধীন হতো কিনা বলা যায় না। এবং আমার জীবনে যতগুলি মহাপুরুষ এবং অনেকের জীবনের আদর্শ থাকে, যেরকম আমার আদর্শ, মানে আদর্শ পুরুষ হিসেবে আমার দেশি বিদেশি দুই জায়গারই আমার আদর্শ পুরুষ আছে। আমার প্রথম আদর্শ পুরুষের আমি আব্রাহাম লিঙ্কনকে আমি অনুসরণ করি। তিনি কিন্তু বৈষম্যের বিরুদ্ধে, অ্যাপার্থাইড মুভমেন্ট, যেতে কালোদের অধিকার দেওয়ার জন্য আব্রাহাম লিঙ্কন আপনি জানেন, এবং তার যে নীতি কথা ইত্যাদি, ওই যে স্কুলের টিচার হেডমাস্টারকে যেমন যে পত্র লিখেছিলেন তার সন্তানের জন্য, যে আমার সন্তানকে যেন হেডমাস্টার সাহেবকে অনুরোধ করে বলেছে আমার সন্তান সত্যিকারের মানুষ হয়। তো ওই মহাপুরুষকে আমি সম্মান করি। আমেরিকান আরেকজন মহাপুরুষ যিনি ছিলেন আপনার, উনি বলছিলেন মার্টিন লুথার কিং, উনি বলছিলেন আই হ্যাভ এ ড্রিম। তার ড্রিমটি কি ছিল? তার স্বপ্ন ছিল যে আমার সন্তান, ওনার দুটো সন্তান ছিল, প্রথম দিকে তো ওনার সন্তানরা এক ক্লাসরুমে বসতো, অন্য স্কুলে বসতো, সাদাদের সন্তানরা অন্য বসতো, যে দোকানে কালোরা খাবে সেখানে সাদারা যাবে না। এই যে একটা বিরাট বৈষম্য, মানবিক অমর্যাদা, এটার বিরুদ্ধে উনি ফাইট করে উনি জীবন দিয়েছেন। সেখানে কিন্তু বৈষম্য, এবং ওই বৈষম্যের বিরুদ্ধে উনি শক্তি পেয়েছিলেন কাজ করার কথা থেকে। আমাদের ভারতবর্ষের একজন নেতা, সেটা হলো কি আপনার গান্ধীজি, মহাত্মা গান্ধী। উনি সপরিবারে এই ভারতবর্ষ ভ্রমণ করেছিলেন শুধু মহাত্মা গান্ধীর সঙ্গে কথা বলার জন্য। মহাত্মা গান্ধীর সঙ্গে কথা বলে উনি দেখেছেন সত্যি মানে অহিংস, আমাদের যে হিংসা বিদ্বেষে ভরে গেছে, সুতরাং হিংসা মনের থেকে দূর করতে হবে উনি শিখেছেন। এবং বৈষম্য দূর করার জন্য অহিংসভাবে আন্দোলন করে যে এই সময় বৈষম্য আপনার মানবিক মর্যাদা ফিরিয়ে আনা যায়, অর্থনীতির মতিয়ে ফিরিয়ে আনা যায়, তিনি সেটা চিন্তা করেছেন। এবং এই মহাত্মা গান্ধী, মার্টিন লুথার কিং, মহাত্মা গান্ধী, আব্রাহাম লিঙ্কন, এই তিনজন হলো আমার বিদেশের যে মহাপুরুষ তাদের। আর আমার দেশের যখন আমি মধ্য বয়সে এসেছি চাকরিতে, তখনই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সঙ্গে আমার সাক্ষাৎ, এবং ওনার সঙ্গে অনেকবার আসার সংস্পর্শ হয়েছে। এই সমস্ত ওনার জীবনী বলতে চাই না, কিন্তু উনি একমাত্র আদর্শ পুরুষ বাংলাদেশের জন্য, এক ব্যক্তি যিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। তার মনোবল, তার দৃঢ়চেতা, তার সাহস, দেশপ্রেম, সবশেষ হলো তার সততা। একজন রাষ্ট্রনায়ক হতে হলে একজন প্রেসিডেন্ট হওয়া যায়, কিন্তু রাষ্ট্রনায়ক হইতে হলে কিন্তু রাষ্ট্রনায়করা চিন্তা করেন ভবিষ্যতে কী হবে। একজন প্রেসিডেন্ট চিন্তা করেন ইলেকশনটা কীভাবে পার করব। কিন্তু একজন রাষ্ট্রনায়ক হি থিঙ্কস অ্যাবাউট দ্য নেক্সট জেনারেশন, তারপরে কী হবে। তারপরে শহীদ প্রেসিডেন্ট জিয়া ছিলেন রাষ্ট্রনায়ক, এবং উনি সকলের তরে কাজ করেছেন, উনি জীবন দিয়েছেন। সুতরাং যে কথা বলছিলাম যে ওই সমস্ত আদর্শ আমার মধ্যে কিছু কাজ করে। আমি তো ক্ষুদ্র ব্যক্তি কিছু না, কিন্তু ছোটোবেলা থেকে ওই গ্রামে গিয়েছি, কিছু সামাজিক কাজ করেছি, সমিতি করেছি, স্টুডেন্ট লাইফে কিছু কাজ করেছি, ইউনিভার্সিটিতে, স্কুল কলেজে। কিন্তু সব শেষের দিকে এসে চাকরির দিকে মনে করলাম যে চাকরি করে আসলে বিরাট কিছু করা যায় না। চাকরির একটা গণ্ডি, ডিসিপ্লিন, নিয়ম কানুনের মধ্যে সীমাবদ্ধ থাকতে হয়। সেইখানে ইচ্ছা করলেই আপনি চাইলেই আপনার গ্রামে একটা রাস্তাঘাট করে দিতে পারবেন না, অথবা একটা ছেলের চাকরি ইচ্ছা করলে আপনি দিতে পারবেন না। কারণ যে ছেলেটা আমার কাছে আসছে, আমি একজনকে রেফার করতে পারি, তাকে বলতে পারি না একে চাকরি দিতেই হবে যদি বলি, তাহলে তো আপনাকে নিয়মকানুন ভঙ্গ করতে হবে। তা আমার নীতি হচ্ছে যে নিয়মের বাইরে কিছু হবে না, কিন্তু করতে হবে, মানুষের জন্য কিছু করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে আমাকে এলাকায় যে মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষকে আগে বুঝতে হবে মানুষ কী চায়,
মানুষ কী চায় এবং তাদের মতামত নিয়ে আমি এই নিয়ম না ভেঙেও আমি কিভাবে কাজ করতে পারি। তো এটা শুরু করেছিলাম যখন আমি রাজনীতিতে চাকরির থেকে আসার পরেই ম্যাডাম বেগম খালেদা জিয়া, আমরা যাকে গণতন্ত্রের মাতা বলি, উনি আমাকে আহ্বান করেছিলেন যে ঠিক আছে আপনি আসেন, আপনার আসলে আমরা ওয়েলকাম করব। এবং আমি ওনার অফিসে যে চাকরি রিটায়ারমেন্টের পরে ওনার অফিসে যে আমি যোগদান করেছি, ওনার অনুমতি নিয়ে এবং ওনার উৎসাহ নিয়ে, ওনার উদ্দীপনায়, ওনার ব্লেসিংস নিয়ে আমি শুরু করেছি। প্রথম যে কাজটাতে আমার প্রয়োজন ছিল, এখন এটা বিশাল জামালপুর জেলা অনুরোধ, বাংলাদেশ ইটসেলফ একটা আন্ডার ডেভেলপ বলতে পারেন এখনও, আমরা যত কথাই বলি না কেন, সেটার মধ্যে জামালপুর জেলা সবচেয়ে পিছিয়ে পড়া জেলা। এই জেলার মধ্যে আমি যে উপজেলা, এটা সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন, সৌভাগ্য হলো যে এমন একটা এলাকায় আমি জন্মগ্রহণ করেছি যেখানে প্রকৃতির লীলাভূমি বলা যায়, প্রকৃতির লীলাভূমি, সুন্দর আকাশ দেখা যায়, বৃষ্টি, সেখানে নদী নালা খাল বিল, ওই প্রকৃতির মধ্যে যখন চিন্তা করি তখন আমি সবচাইতে ভাগ্যবান যে আমি এখানে জন্মগ্রহণ করেছি। কিন্তু যখন এখন যাই ওই সমস্ত এলাকায়, যমুনা নদী, ব্রহ্মপুত্র, উপজেলাটা হলে এমন যে ওপাশ দিয়ে পূর্ব দিকে ব্রহ্মপুত্র প্রবাহিত, পশ্চিম দিক দিয়ে যমুনা প্রবাহিত, মাঝখানে এই উপজেলা। পশ্চিম অঞ্চল অর্ধেকই আপনার 5টা ইউনিয়নের প্রায় অর্ধেকেরও বেশি আপনার যমুনায় ভাঙন কবলিত, এখনও ভাঙছে, প্রচণ্ড ভাঙছে, আর নাব্যতা কমে গিয়েছে। বন্যা হওয়ার আগেই আপনার উপর হয়ে যায়, সমস্ত বাড়িঘর ডুবে যায়। এবং মাঝে মাঝে এমন হয় যে আগে তো ছোটোবেলায় দেখেছি যখন বন্যা হলে এটা আশীর্বাদ মনে করতাম যে বন্যায় পলিমাটি আসে, কৃষকদের শস্য ভালো হয় ইত্যাদি। এখন আসে কি বালির পাহাড়, আমার নিজের গ্রামের পিছন দিয়ে বালির ঢিবি পড়ে যাবে, সেখানে না হয় কোনো শস্য, না হলে ওই জমিটা মানে অকেজ হয়ে পড়ে আছে। এখন এটাকে এই সমস্ত চীনের হোয়াংহো ইত্যাদি নদীগুলিকে আগের চীনের দুঃখ বলা হয়তো। এখন বাংলাদেশের এই অঞ্চলের দুঃখ হচ্ছে যমুনা, একটা দুঃখ নদী। এই নদীকে এখন শাসন করা, এটা প্রয়োজন শাসন করা। তখনই ম্যাডাম খালেদা জিয়া আমাকে অনেক সহযোগিতা করেছিলেন। আমার যে গ্রামের স্কুলে আমি লেখাপড়া করেছি, গোঠাইল হাই স্কুল, সেটা ভেঙে যাবে, আমি তখন ক্যাবিনেট সেক্রেটারি, তো ভেঙে যাবে আমাকে সেই স্কুলের, আমার ওই স্কুলের কোনায় আছে আমার একজন ইংরেজি টিচার যিনি ছিলেন, তার কবর। আপনার বিষয়টা চিন্তা করেন যে আমার স্কুল, যে স্কুলে আমি শৈশব কাটিয়েছি, লেখাপড়া করেছি, আমার শিক্ষকের কবর এখানে। সেটা টেলিফোন আসলো, সেখানে নদী ভেঙে যাবে, এমন মুহূর্তে তো কোনো জাদু নেই আমার কাছে, তো ওনারা মনে কোনো সরকারি ক্যাবিনেট সেক্রেটারি নিশ্চয়ই কিছুটা হবে। আমি উপায়ন্তর রেখে ওই মুহূর্তে আমি ম্যাডামের কাছে চলে গেছি, ম্যাডামের কাছে স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট নিয়ে গিয়েছি এবং ম্যাডাম বলছি, ম্যাডাম আমার এই অবস্থা, আমার একটি স্কুল। বল ঠিক আছে, আপনি যা করার করেন, যাকে খুশি বলেন। আমি এখানে যে চিফ ইঞ্জিনিয়ার, ওয়াটার ডেভেলপমেন্টের সেক্রেটারি, সচিবালয় এবং আর্মি ইঞ্জিনিয়ারিং কোর, তাদের সঙ্গে পরামর্শ করেছি। এবং সেই রাতেই আর্মি যে সব কিছু, যে এটা একটা মানে আমার জন্য আশীর্বাদ যে ম্যাডাম যেভাবে বলেছিলেন, এবং এটা সত্যি সত্যি জাদুর মতো কাজ করেছে, আমার স্কুলটা সেভ হয়েছে। আজকে স্কুল সেভড, এবং সেখানে বাঁধেরও পরিকল্পনা, তারপর অনেক বড় পরিকল্পনা ছিল, এটা হয়নি, আমিও চাকরি থেকে রিটায়ারমেন্ট করলাম ইত্যাদি। এখন সেখানে যেয়ে দেখেন বিশাল এরিয়া পড়ে আছে, কিছু কিছু জমি উঠেছে, ভালো শস্য হচ্ছে, কিন্তু বাকি সব জমিতে। আমি গত মাসেও গিয়েছি সেখানে, আগের দিন গিয়েছি, পরের দিন আবার পরের সপ্তাহ আবার গিয়েছি, ওই বাড়ি ঘরগুলি মসজিদ সহ চলে গেছে। তখন সত্যি আমার কান্না পেয়েছে। আমার সঙ্গে এরা ছিল, যে অনেকেই ছিল, ঢাকায় ছুটে এসে সচিব টচিব এদের সঙ্গে অনেক কথা বলার পরে এই কিছু কাজ হচ্ছে। তো এটা হলো আপৎকালীন অল্প কিছু জায়গায়, আপনার সমস্ত জায়গায়। তো এখন আমার ইচ্ছা হচ্ছে এই নদী ভাঙ্গন জায়গাটাকে শাসন করা, শুধু শাসনই নয়, এটা এখানে যেন শস্য চাষিরা যাতে আগের চাইতে দ্বিগুণ শস্য ফলাতে পারে, এখানে একটা যাতে প্রাকৃতিক নৈসর্গ, এটা যদি আপনি বাদ দিয়ে চারিদিকে এটা করেন, এবং ওইখানে যদি একটা পর্যটন কেন্দ্র করেন, এটা বিউটিফুল। এটা আপনার ধরুন পৃথিবীর বাইরে থেকে লোকজন এসে দেখবেন, এমন সৌন্দর্যমণ্ডিত হবে। এবং এখানে বেকারত্বের অভিশাপই, ছেলেরা চাকরির জন্য ঘুরছে, কোথাও চাকরি নেই, না খেয়ে ঘুরছে ময়লা জামা পরে। তাহলে এখানে যদি একটা নদী বন্দর করা যায়, এই বন্দরের সামনে নদীর সঙ্গে সংশ্লিষ্ট হচ্ছে আপনার সেই কুড়িগ্রাম,
কুড়িগ্রাম, গাইবান্ধা, এটা রংপুরের কিছু অংশ এখান থেকে শুরু করে সিরাজগঞ্জ হয়ে এইদিকে নদীটা গেছে। তাহলে এখানে ইজিলি একটা আপনার নদীপথে বাণিজ্য সুবিধা করা যায় এবং ওই অঞ্চলে গোঠাইলের সামার ও কোনো এক অঞ্চলে একটা বন্দর করা যায়। সেই সমস্ত চিন্তা আমার ভাবনায় আসছে যেগুলি হবে। আর হলো যোগাযোগ ব্যবস্থা, আপনার এই এলাকার যোগাযোগ ব্যবস্থা যা ছিল মোটামুটি চলতো। যেমন ধরেন রেল লাইন, যেটা ঢাকা থেকে যে রেল লাইনটা আপনার দেওয়ানগঞ্জ, বাহাদুরাবাদ নাম শুনেছেন কোথায়, বাহাদুরাবাদ, ফুলছড়ি, ওইদিকে পার হয়ে এক লাইন যেত বগুড়া, আর একটা যেত গাইবান্ধা, রংপুর হয়ে দিনাজপুর হয়ে ওদিকে যেত। এখন এই যমুনা, আমরা যখন স্টুডেন্ট ছিলাম, যখন গোটাইল হাই স্কুল লেখাপড়া করতাম, তখন একবার আইয়ুব খান এসেছিলেন, ওই সি প্লেনে নামলেন। তখন শুনেছি যে ওইখানে একটা হবে, হয় ব্রিজ নয় টানেল হবে। তো সেইটা তো হলো না, সেই ব্রিজটা হলো এখানে আপনার এই সিরাজগঞ্জের এখানে, যে আপনার টাঙ্গাইলের ভুয়াপুর। ওয়েল, এখানে লোকেরও দরকার আছে, এখানেরও ব্রিজ দরকার আছে। তাহলে ওই অঞ্চলের ধরেন জামালপুর পশ্চিম অঞ্চলের শেরপুরের কিছু অংশ, আপনার কুড়িগ্রাম, গাইবান্ধার লোকজন কোথায়, তারা এই রাস্তায় যায়, কিন্তু ওদিকে যাওয়ার পথ নেই। আমাদের এলাকা আপনার জামালপুর জেলার পরের থেকে এই যে অঞ্চলগুলি, উপজেলাগুলি, সেগুলি কোনো পথ নেই যাওয়ার। একমাত্র একটা ট্রেন আছে, সেই ট্রেনে যাতায়াত করে। যেটুকু ছিল, ওই যে ট্রেন আগে যেটা ছিল সেটাও কাট অফ হয়ে গেলো এই ব্রিজ হওয়ার জন্য। এখন ওইদিকে কোনো ব্রিজ নেই, ফেরি ছিল, ফেরিও নেই। সুতরাং এইটা করতে হবে, কারণ দেশটা তো ছোট্ট দেশ, তার মধ্যে এখানে বৈষম্য। এইখানে লক্ষ লক্ষ মানুষ, আপনার যাতায়াত নাই, তাদের ব্যবসা বাণিজ্য নাই। একটা চট্টগ্রাম থেকে বিজয় নামে একটা ট্রেন হয়েছে, সেই ট্রেনটা ময়মনসিংহ ছিল, এখন জামালপুর ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার পর্যন্ত এসছে, ওটা আর অগ্রসর হচ্ছে না। দেওয়ানগঞ্জ গেলে বাহাদুরাবাদ ইত্যাদি ওইদিকে লোকজন যেতে পারে নাই। তাহলে এইখানেই তো একটা বিশাল বৈষম্য, যে মানুষের প্রতি মানুষের সরকার কোথায় দেখছে কিনা। অথবা এখানে আমাদের যারা লিডার ছিলেন, বলা যায় যে আমাদের দেশে হলো কি মন্ত্রী হলেই লিডার, তাই না, ওইরকম আমরা ভাবি, বা এমপি হলেই লিডার। তো তারা কোথায় কি করেছে, তারা তো এই সমস্ত এলাকা থেকে এই ট্রেনের ওই দেওয়ানগঞ্জের মতো ওই তারপরে কোনো ট্রেন নেই, বিজয় ট্রেন সেখানে যায় না। আমরা মানববন্ধন করেছি গত মাসে আমি, যে এটা লোকজন নিয়ে মানুষকে, সরকারকে জানানোর জন্য, যেটা প্রয়োজন, মানুষের প্রয়োজন, মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য সরকার। তো কী কল্যাণটা হবে যেখানে এখানে যদি এই রাস্তাঘাট নয়, একটা ট্রেন, ওই সেম ট্রেন আপনার ঢাকায় যেটা আসে, আপনার যে ট্র্যাকগুলি আছে ব্রিটিশ আমলের ট্র্যাক, সেই ট্র্যাকগুলি এ থেকে ওই যে কাঠের ইয়ে থাকে না এটা, আর স্লিপারগুলি লাফায়। যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যখন 1000 লোক মারা যাবে, তখন সরকার কাঁদবে, সবাই মিশে কাঁদবে বসে বসে ছেলে মেয়ে নিয়ে। এখন কিন্তু কারো কিন্তু ইয়ে হচ্ছে না, কারো সামান্যতম এটা বোধ আসছে না যে এই ট্রেনে আমরা উঠবো না। আমি সেই জন্য জনগণকে সচেতন করানোর জন্য একটা মানববন্ধন করেছি, যে আসুন আমরা সরকারকে জানাই, যে সরকারই থাক, এই সরকারও তো চায় নিশ্চয়ই মানুষের কল্যাণের জন্যই তো এসছেন এখানে। তারা ছাত্র জনতার আন্দোলন করে, তারা আমরা তাকে বিশ্বাস করে এই সরকারকে বসিয়েছি। এখানে ভালো ভালো বিদগ্ধ জন এখানে এসেছেন, শিক্ষিত পণ্ডিত লোক এসেছেন, তারা জনগণের জন্য নিশ্চয়ই করবেন। কিন্তু আমাদের প্রপারলি হয়তো জানানোই হচ্ছে না। এই জানাবার জন্যই আমি চাই যে এই রেল লাইন সংযোগটা আপনার পর্যন্ত হোক, এবং যমুনার ব্রিজ ওখানে হতে হবে। যদি ব্রিজ সম্ভব না হয়, অথবা ব্রিজ টেকনিক্যালি আমি অতটা আমি জানি না, কিন্তু টানেল, এটা অনেকেই বলেছেন যে টানেল সম্ভব, এবং টানেলের নাকি পরিকল্পনা একসময় ছিলেন। তো ওইখান থেকে টানেল হলে নর্থ বেঙ্গলের সঙ্গে এন্টায়ার আপনার ধরুন ইস্টার্ন যে এটা এলাকা, পূর্বাঞ্চল যেটা একেবারে সেই শেরিপুর, জামালপুর থেকে শুরু করে এইদিকে, তাহলে যোগাযোগ ব্যবস্থা হবে। ওইখান থেকে বিজয় ট্রেনের মতো একটা ট্রেন যদি চিটাগাং যেটা হয়, এটা হলে তাহলে ব্যবসা বাণিজ্য তো হইতে হবে। মানুষের যদি অর্থনীতি মুক্তি চান, সে তো ব্যবসা বাণিজ্য ছাড়া তার কোনো দ্বিতীয় নেই। খালি চাকরি আপনি কয়জন দেবেন? চাকরি, যে চাকরির জন্য হন্য হয়ে ছেলেরা এখানে আমার এভরিডে এখানে আসে, সমস্ত দেশের ছেলেরা, কয়জনকে আপনি চাকরি দেবেন? ইন্ডাস্ট্রি নেই দেশে, নাইদার স্মল স্কেল নয় আপনার বড় বৃহৎ কোনো ইন্ডাস্ট্রি নেই, ছোটো কোনো ইন্ডাস্ট্রি নেই, মাঝারি কোনো শিল্প নয়। দুর্নীতি করেছে, হাজার হাজার কোটি টাকা চলে গেছে। এই দুর্নীতির টাকাগুলি যদি দেশে থাকতো, তাহলে আপনার শত শত ইন্ডাস্ট্রি হতো, সেই ইন্ডাস্ট্রিতে আমাদের ছেলেরা চাকরি হইতো, উৎপাদন হইতো, এদেশ থেকে আমরা রপ্তানি বাণিজ্য থেকে আমরা লাভবান হতাম। কিছুই তো হয়নি, কিছুই তো হচ্ছে না। এই সমস্ত এখন এই ধোঁয়াশা সৃষ্টি করে নানা রকম সংস্কারের কথা বলে মানুষকে এটা মানে ললিপপ দেওয়ানো বাচ্চাদের জন্য, এরকম যে এটা এই সংস্কার কি সরকার দৃশ্য তো আপনাকে দেখাতে হবে যে এই 8 মাসের এই 1 বছরে সংস্কার করে এইটুকু আমার উন্নতি হয়েছে, সেটুকু দেখাতে হবে। জনগণ তো এত বোকা নয় আজকাল। আপনি সমস্ত জনগণকে ক্ষণকালের জন্য হয়তো একবার আপনি ভোলাতে পারেন,
সব লোককে সব সময় আপনি ভোলাতে পারেন না। সুতরাং সে থেকে আমরা সবাইকে আমার আহ্বান আজকে সরকারের প্রতি, আমার সরকারের প্রতি আহ্বান এই জন্য যে মানুষের কল্যাণের জন্য চিন্তা করেন। ইমিডিয়েটলি আপনার নির্বাচন যেটা ফেব্রুয়ারি বলেছেন, আমাদের ইচ্ছা ছিল যে ডিসেম্বরে হবে, তা না হলে আপনার ফেব্রুয়ারির মধ্যে অবশ্য হতে হবে। এটা আরেকটা হলো এই আমার যেটা ইচ্ছা করে বলছেন, তো সেই জন্য মেজর প্রবলেমগুলি বললাম, নদী ভাঙ্গন, রোদ, শাসন এবং বন্দর, বাণিজ্য কেন্দ্র, এবং হচ্ছে যে বেকারত্বের জন্য আরেকটা ইমিডিয়েট হচ্ছে যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট আছে, দুই একটা আছে, এটা এনাফ নয়। সাধারণ এডুকেশন যদি আমরা বলি, MA পাস করি আমরা 7,000 8,000 টাকার বেতনে চাকরির জন্য ঘুরছি ছেলেরা, আর অন্তত টেকনিক্যাল আপনি ইলেকট্রিসিটি, এই যে প্লাম্বার, মেশিন ইত্যাদি যদি শিখেন, মানে কারিগরি শিক্ষা যেটা বলে যদি শিখেন, তাহলে অন্তত SSC পাস করে বা ইন্টারমিডিয়েট পাস করে ওই শিক্ষাটা দিলে ইমিডিয়েটলি আপনি কাজে লাগতে পারেন। সেই জন্য আমার চিন্তা হচ্ছে বেকারত্ব দূর করার জন্য অনেকগুলি প্রসেস মধ্যে এটা একটা হলো যে ইমিডিয়েটলি কিছু আরও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চল মিলিয়ে আরও কিছু করা। এবং আরেকটা হচ্ছে ওই যে নারী এবং পুরুষের যে বৈষম্য, সেটা আমার এখানে এলাকায় প্রকট, নারী শিক্ষার তেমন কোনো ইয়ে নাই। ইদানিং আমি ইচ্ছা করি একটা আমাদের মহিলা কলেজ আছে, সেই কলেজে আমার ম্যানেজমেন্ট কমিটির সভাপতি, আমাকে প্রস্তাব দেওয়া হয়েছে, সঙ্গে সঙ্গে রাজি হয়েছি এই জন্য যে নারী শিক্ষার জন্য কিছু করতে পারি কি না ওই উদ্দেশ্যে, কিন্তু খুব বেশি কিছু করতে পারিনি, খুব টাফ। এটা মানে লোকাল সিচুয়েশন এবং এরকম আছে যে আপনার এইগুলি এই অল্প সময় বলে শেষ করা যাবে না, কিন্তু আমি চেষ্টা করছি সেগুলি ভেঙে কিছু কাজ করা, এবং সেই নারী শিক্ষার জন্য আমার আরও কিছু গুণগত মান পরিবর্তন করার জন্য আর ভালো কলেজ, একটা উইমেন্স কলেজ বলেন এরকম কিছু কলেজ, এবং ইতিমধ্যে যে কলেজটা আছে সেটা যে হোস্টেল নেয়, আমি হোস্টেলের জন্য কিছু টাকা স্যাংশন করে দিয়েছি, নদী ভাঙনের জন্য অনেক সব টাকা বিভিন্ন জায়গায় স্যাংশন করাই দিয়েছি, সরকার মানে কনভিন্স হয়ে করেছেন, আমি শুধু চেষ্টা করেছি। তো মহিলা কাজটাকে আরও আপনারকে উন্নত করা, এবং সবচেয়ে হচ্ছে শিক্ষকদের কাছে আমি বসছি যে এই মহিলা কলেজে অন্যান্য শিক্ষকদের বসছি, ইসলামপুরে যেটা গভর্নমেন্ট কলেজ, তার প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপালদের সঙ্গে আমি নিজে যেয়ে বসি, ভাই তোমরা ক্লাসটা ঠিক মতো করো, লাইব্রেরি লাগলে লাইব্রেরির টাকাটা স্যাংশন করো, এখানে তোমরা নিজেরা পড়ো, তোমরা যারা টিচার আছো তোমরা লাইব্রেরিতে যাও, তোমার সন্তানরা যাবে, সন্তানরা আজকে তো লাইব্রেরি কি চিনেই না। এই যে মফস্বলী যে কলেজগুলি, সেগুলি যে লাইব্রেরি গ্রন্থাগার থেকে যে সেটা চিনে তারা ঢোকেই না। আমরা তো ছোটোবেলা থেকে পর্যন্ত ছেঁড়া বই পাবলিক লাইব্রেরির মতো লাইব্রেরি থেকে আমরা ছেঁড়া বই বড় করে নিয়ে আমরা যেটা অনুমতি ছিল সেগুলো ওখানে বসে বসে নোট করেছি, লিখেছি, তো সেরকম তো দেখি না। সুতরাং এইটা আর একটা নারী শিক্ষা, আর হচ্ছে যে বেকারত্বের জন্য ওইটা মাঝারি ইন্ডাস্ট্রি করা, যেন বেসিককে আরও মানে আপনি উন্নয়ন করা। আর সবশেষে আমার একটা আছে যে এটা যদি অনেকে মনে করে যে বিশ্ববিদ্যালয় অনেক বিশ্ববিদ্যালয় হয়েছে গ্রামেগঞ্জে, উপজেলায় বিশ্ববিদ্যালয় হয়েছে, আমিও অতটা ছিলাম না যে না বিশ্ববিদ্যালয় এত প্রয়োজন নাই, কারিগরি শিক্ষা আর আপনাদের সাথে, কিন্তু জনসংখ্যার স্ফীতি এবং কোয়ালিটি এডুকেশনে আমাদের কিছু আপনার আত্মত্যাগ করতে হবে, এবং এই লেখাটা বিশ্ববিদ্যালয় সত্যিকারের বিশ্ববিদ্যালয় হওয়ার। আমাদের যে ঢাকা ইউনিভার্সিটিতে আমরা লেখাপড়া করেছি সেটাকে তো এটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো, কিন্তু এখন 1000 ইউনিভার্সিটি পৃথিবীর আছে, তার মধ্যে আমাদের ইউনিভার্সিটির নাম নেই। সুতরাং এটা খুবই দুঃখজনক, সুতরাং আমাদের ওই পর্যায়ে ইউনিভার্সিটি হওয়া প্রয়োজন। সেটা বলতে হ্যাঁ এটা সরকারের চিন্তাভাবনা, আমি সে সরকারকেও আহ্বান করবো, সরকার ওরকম ইউনিভার্সিটি করবো, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যদি সুযোগ হয় তাহলে আমার উপজেলায় আমি একটা বিশ্বমানের বিশ্ববিদ্যালয় স্থাপন করতে চাই, এবং সেটা জানি না এই স্বপ্নই থেকে যাবে কিনা। এবং সবশেষ হচ্ছে যে ওভারঅল সব কিছু মিলে যে এই উপজেলাটা পশ্চাৎপদ অনেক পিছিয়ে পড়ার যে উপজেলাটাকে আমি অলরেডি জনগণের মধ্যে গিয়েছি, দলমত নির্বিশেষে সবাই বলেছেন যে আপনি কিছু করেন এই উপজেলার জন্য। সেই উপজেলার জন্য যেমন একটা উপজেলা হবে, যে উপজেলাকে মানে মডেল উপজেলা হিসেবে আদর্শ উপজেলা হতে হবে। আদর্শ উপজেলা যেখানে হবে কোনো বেকারত্ব থাকবে না, যেখানে কোনো দুর্নীতি থাকবে না, যেখানে কোনো মানুষ মিথ্যা কথা বলবে না। এটা অসম্ভব নয়, কারণ এই দেশ থেকে আমরা বিদেশে যাই লেখাপড়া করেছি ছোটোখাটো, আমি বার্মিংহাম ইউনিভার্সিটিতে লেখাপড়া করেছি, আরও অনেক ইউনিভার্সিটি গিয়েছি। বিদেশে গেলে এখানে যে আমরা হয়তো একটু নোংরা কাপড় পরি, অফিসেও আসি যে এরকম হয়তো একদিন ইস্ত্রি করে আরেকদিন, কিন্তু ইংল্যান্ডে গেলে কোনো অফিসে গেলে এরকম তো নোংরা কাপড় বা পরা নিজেদেরই হয় না,
থুতু ফেলার বলে না, এই যে থুতু যেখানে সেখানে থুতু ফেলা, বাসে উঠে যেখানে মানুষ থুতু ফেলে, আমরাও হয়তো ফেলি, কিন্তু বিদেশে গেলে তো ফেলি না। এক টুকরা ময়লা কাগজ নিয়ে হাতে করে নিয়ে আসি বাসায় বা হয়তো ওইখানে যে ফেলি। কিন্তু এইখানে যখনই আসি এয়ারপোর্ট থেকে নেমেই দেখেন যে গার্বেজ এভরিহোয়ার। তাহলে এই বাংলাদেশটা হচ্ছে সত্যিকারের মানে ক্লিন, যেমন হবে বাইরে সুন্দর তেমনি হবে ভিতরে সুন্দর। সারা বাংলাদেশ চিন্তা করি, কিন্তু অত বড় চিন্তা আমার এখন এই ছোটো মানুষ করা হয়তো, কিন্তু আমি সেই জন্য চাই যে আমার উপজেলা, আমার কনস্টিটিউয়েন্সি নির্বাচনী এলাকা, সেটি নিয়ে আমি চিন্তা শুরু করি যে এখানে যেমন বিএনপিকেও আমি বলি যে বিএনপি একদিন হতেই হবে এখানে সত্যিকারের ভালো মানুষের দল, এখানে সত্যিকারের দুর্নীতিমুক্ত যদি দল, এটা হইতে হবে। তেমনিভাবে আমি আমার ছোট্ট এলাকা নিয়ে আমি সেখানে ঘোষণা দিয়েছি, আমি আমার সঙ্গে যারা কাজ করবে সবাই সৎ মানুষ হবে, যারা সবাই সত্যবাদী হবে, তারা মিথ্যা কথা বলবে না। তারপরে দায়িত্ব আমি নিজেও কিছু নিতে হবে, লিডার সেই এলাকা নিতে হবে যে হ্যাঁ আমি মানুষের জন্য, দুঃখী মানুষের জন্য, কৃষকদের পাশে আমি বসতে পারি কিনা, তাদের সঙ্গে একসঙ্গে খেতে পারি কিনা, তাদেরকে আমি, তারা যে সহজ সরল জীবনযাপন করে সেটাকে আরও একটু উন্নত করা যায় কিনা, সেই সমস্ত নিয়ে একটা মডেল উপজেলা হিসেবে আমি অলরেডি এটা ঘোষণা দিয়েছি। মানে আমার ব্যক্তিগত পর্যায়ে, প্রাইভেট পর্যায়ে আমি এটা ঘোষণা বলেছি, এটা ইনশাল্লাহ আমি করব। এই সমস্ত হলো স্বপ্ন, এই যে আপনার স্বপ্ন। একটু বিরতি নেই, বিরতি থেকে ফিরে 5 মিনিট পরে আমরা আবার আরও কয়েকটি বিষয় নিয়ে একটু কথা বলবো। দর্শক, রাষ্ট্রচিন্তা অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথেই থাকবেন। আবারও স্বাগত জানাচ্ছি রাষ্ট্রচিন্তা অনুষ্ঠানের এই পর্বে। আমাদের সাথে আছেন অতিথি। আমরা কথা বলছিলাম আগামী নির্বাচনকে সামনে রেখে বিএনপির প্রার্থী দেওয়ার ক্ষেত্রে, মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আসলে কি চিন্তা ভাবনা হচ্ছে, অথবা কি ধরনের প্রার্থীকে মনোনয়ন দেওয়া আসলে প্রয়োজন অথবা উচিত আপনি মনে করেন। প্রস্তুতি করার উদ্দেশ্য হচ্ছে যে বিভিন্ন সংস্কার আলোচনা চলছে, এর মধ্যে কিন্তু রাজনৈতিক দলগুলোর ভিতরেও এক ধরনের সংস্কার আলোচনা চলছে। তো সেই জায়গা থেকে বর্তমান বাংলাদেশের বাস্তবতা এবং অভ্যুত্থান পরবর্তী বাস্তবতা মাথায় রেখে বিএনপি নিজেদের মধ্যে কতটা পরিবর্তন আনছে, রাজনৈতিক দল হিসেবে নিজেদের ভিতরে কতটা সংস্কার করছে, এবং আগামী নির্বাচনকে মাথায় রেখে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে তারা এই বিষয়গুলো কতটা ভাবছে। এই বিষয়টা নিয়ে আমি আপনাকে দৃষ্টি আকর্ষণ করছি, যেটা হচ্ছে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিগত 1 বছরের প্রথম দিকে এবং সম্প্রতি অনেক জায়গায় তিনি যে বক্তব্যগুলি দিয়েছেন, সেই বক্তব্যে কিন্তু নির্বাচনী সংস্কারের ইঙ্গিত রয়েছে, এবং বিশেষ করে ক্যান্ডিডেট মনোনয়ন দেওয়ার ব্যাপারে উনি প্রথমত দলের সংস্কারের কথা নিজেই যে টাইম টু টাইম ঘোষণা করেছেন। প্রথম ঘোষণা তার হয়েছে যে কোনো প্রতিহিংসা নয়। এত বড় একটা আন্দোলন, আমাদের বিএনপির হাজার হাজার লক্ষাধিক নেতাকর্মী, লক্ষ লক্ষ নেতাকর্মী, যেখানে কারাবাস, অনেক কত জীবন দিতে হয়েছে। এরপরও তিনি বলেছেন যে কোনো প্রতিহিংসামূলক কোনো বা আক্রমণাত্মকমূলক কোনো কাজ করা যাবে না। নেতা কর্মীদের তিনি উদারতভাবে আহ্বান জানিয়েছেন, এবং সেই সঙ্গে বলেছেন যে কোনো সন্ত্রাসী কাজ, কোনো দুর্নীতি কাজ, কোনো বালুমহল, কোনো রকম আপনার চর দখল, থানা দালালি ইত্যাদি ডিটেল না বললেও উনি প্রচ্ছন্নভাবে সব কিছুই নিষেধ করেছেন। অর্থাৎ হচ্ছে যে পরিবর্তন, সংস্কার, আমাদের এই জাতীয়তাবাদী দলে লিডারশিপ যারা আছেন তিনি এবং তার পরের স্তরেও যারা স্থায়ী কমিটির সদস্য অনেকেই আমি যা লক্ষ্য করেছি, তাদের অনেক অনেক পরিবর্তন, সংস্কারের বাতাস সুবাতাস তাদের মধ্যে বইছে। এবং সেইখানে যে আপনার ক্যান্ডিডেটের কথা বললেন, সেটা অ্যাবসলিউটলি মানে এক্সক্লুসিভলি এটা হচ্ছে দলের যারা হাইয়েস্ট লেভেলে আছেন, ইনক্লুডিং অ্যাক্টিং চেয়ারম্যান, তাদের বিষয়। কিন্তু আমি যেটা অনুভব করি এবং ওনারা যেটা করবেন সেটা এবারে তাদের কথাবার্তা ইত্যাদি, এটা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে সংসদ একটা পবিত্র স্থান, সেখানে ওই আগের মতো যাতে গান বাজনা না হয়, এটা পবিত্র স্থান, পবিত্র রাখা। এখানে যারা যাবে এই জন্য তারা হবে পবিত্র মানুষ। পবিত্র মানুষ মানে কি শুধু টুপি মাথায় দিয়ে যাওয়া বা ওইটা নয়, এটা হচ্ছে যার প্রজ্ঞাবান যিনি, যাকে বলা হয় জ্ঞানী, সেই কোন ধরনের জ্ঞান? ওনার জ্ঞান হচ্ছে যে ওইখানে বিষয়টা কি, আসলে সংসদটা হচ্ছে প্রথমত হচ্ছে আইন প্রণয়নের জায়গা, এবং সেই আইনটা কীরকম হবে সেটাও জানা দরকার। যিনি আইন প্রণেতা হবেন তাকে ওই আইনটা জানতে হবেন, আইনটা কাদের জন্য তৈরি, কী ধরনের আইন সেটা তাকে জানতে হবে, আইনটা মানুষের কল্যাণের জন্য হবে কিনা।
এবং সেইটা বুঝতে হবে যিনি জনগণের প্রতিনিধি, সমস্ত জনগণ, আমার ইসলামপুরের 5 লক্ষ 6 লক্ষ লোক তো আর ইয়েতে যাচ্ছেন হয়তো আমি একা যাবো বা অন্য কেউ গেলেন, কাজেই তাকে বুঝতে হবে মানুষের পালস, যে কী ধরনের আইন করলে আমাদের দেশ এই এলাকার জন্য মানুষের, তাহলে যারা নমিনেশন দিবেন তাদের বুঝতে হবে যে হ্যাঁ ওই রকম প্রজ্ঞাবান লোক দিব যিনি আইন বুঝেন, ওইখানে যে আইন প্রণয়ন করবেন, আইন প্রণয়নের জন্য উনি কথা বলতে পারেন, আইনটা বুঝে ওনাকে কথা বলতে হবে, তাহলে ওই লেভেলে তার এডুকেশনও থাকতে হবে, এডুকেশনের কোয়ালিফিকেশন সেটা থাকতে হবে। তারপর হচ্ছে আমাদের দেশের যে প্রেক্ষিত, তাতে হলো আইন প্রণেতা আবার এলাকার কিছু আপনার ধরেন উন্নয়নমূলক কাজের সঙ্গে সম্পৃক্ত হয়ে যান, মানে এটা বিশেষ কারণেই হয়। এবং এটা হচ্ছে যে আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে যে লিডারশিপ, যিনি লিডার থাকেন তাকে এই এলাকার ভালো মন্দ মানুষের দেখতে হয়, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট। তো সেই ক্ষেত্রে এই যে যখন ডেভেলপমেন্ট কাজ করা হয় সেখানে অনেক টাকার আপনার লেনদেনের প্রশ্ন এসে যায়। টাকা দেয় সরকার, কিন্তু নাম বা দুর্নাম হয় সেই নেতার। কারণটা কি? সুনাম হবে তখনই যখন ওই নেতা সঠিকভাবে কাজগুলি সুপারভিশন করবেন, তার নিজের পকেটে 2 পয়সা যাবে না, মানুষের জন্য উনি ওই টাকাগুলি যাতে ব্যয় হয় সেটা দেখভাল করবেন। তাহলে তার জন্য তার চরিত্রটা কীরকম হতে হবে? তিনি দুর্নীতিমুক্ত হতে হবে। সেই দুর্নীতিমুক্ত কি না ওই যে নেতাকে আপনাকে বাছাই করা হবে মনোনয়নের জন্য, তাহলে নিশ্চয়ই যারা হাই আপস আছেন, যারা নমিনেশনের জন্য এই কাজটি করবেন, পবিত্র দায়িত্ব পালন করবেন, তারা আশা করি যে ওইটা তারা চিন্তা ভাবনা করবে যে এই লোকটি দুর্নীতিমুক্ত। এই লোক তারপর শুধু দুর্নীতিমুক্ত ওই টাকা লেনদেনের বিষয় না, মানুষের জন্য চিন্তা ভাবনা, ভালো চিন্তা মানুষের জন্য করে এই লোকটা, এবং তার সক্ষমতা আছে, দক্ষতা আছে, তার শারীরিক প্রবলেম যদি থাকে সেটাও দেখতে হবে। সেই জন্য মানে এটা পলিটিক্যাল সায়েন্সে তো আসলে যারা রাজনীতি করবেন বলা হয়েছে যে এরিস্টটল, প্লেটো তারা বলেছেন যে নিঃস্বার্থভাবে কাজ করবে তার কোনো পরিবার থাকবে না। মানে মানুষ যাদের জন্য কাজ করবে নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। তোমার পরিবারের দিকে চাইলে চলবে না, স্ত্রীর গহনের দিকে চাইলে চলবে না, নিজে গাড়ির বিত্ত বৈভবের দিকে তাকালে চলবে না। তো সত্যিকারভাবে আমি বিশ্বাস করি, বিশেষ করে আজকে আমাদের যিনি নেতা, তিনি হচ্ছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শবান, কারণ তিনি তার পুত্র, এবং তিনি হচ্ছেন প্রধানমন্ত্রী যিনি ছিলেন আমাদের 3 বার প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, গণতন্ত্রের মাতা, তার পুত্র। এবং তিনি কিন্তু এমনি রাতারাতি রাজনীতিবিদ হন নাই, তিনি তৃণমূল পর্যায় থেকে রাজনীতি করে কৃষকদের সঙ্গে, যুবকদের সঙ্গে তিনি কাজ করে করে এমন পর্যায়ে এসেছেন। এবং তার ক্যারিশমা দেখলে বুঝতে পারেন যে লন্ডন বসে তিনি এত বড় দল সুসংহত, মানে ঐক্যবদ্ধ রাখতে পেরেছেন। একজন লোকও কিন্তু ওইরকম মানে ভালো লোক বলতে যে দলীয় দেশপ্রেমিক ওইরকম লোকজন কিন্তু কেউ বেরিয়ে যায়নি। তাহলে এটা নিশ্চয়ই এটা একটা মহাত্ম, এটা গুণ, এমন কোনো গুণ আছে, অলৌকিক গুণই বলেন, যেটা আছে সেটা ওনার মধ্যে আছে। সুতরাং এবার উনি ভুল করবেন না, মানুষের ভুল হয় সেই ওই রকম হয়তো করবেন না। উনি যে নীতি নির্ধারণ বলছি এবং ওনার যে কথা বলা হয়েছে, উনি সৎ, দক্ষ, শিক্ষিত, মার্জিত এই লোকই হয়তো মনোনয়ন করবেন। তাতেও করে হবে কি, দলও আমরা তো সমৃদ্ধ হবে এবং অন্যদের সাধারণ মানুষের জন্য অ্যাকসেপ্টেবিলিটি যে নেতার জন্য সেটা হবে। আমি একটা জিনিস ওই আপনার যে স্বপ্নের কথা বলছেন এলাকার, ওখানে আমি ওই যে এই সবচেয়ে নেগলেক্টেড যেটা শিক্ষার কথা বলেছি, অন্যান্য অনেক এলাকায়, মানে আমাদের যেহেতু দেশটাই তো সমস্যা সংকুল, কিন্তু একটা ভাইটাল হলো যে স্বাস্থ্যের বিষয়টা আমার এই এলাকায়, আমি যেটা পশ্চিম এলাকায় বললাম, পূর্ব অঞ্চলে একই অবস্থা, সেইখানে মানে ওই যে হেলথ আপনার যে সমস্ত প্রাথমিক শিক্ষা, মানে স্বাস্থ্য কেয়ার নেওয়ার যে সমস্ত প্রয়োজন, সেটা কোনো ইনস্টিটিউট বা কোনো রকমের কেন্দ্র, মেডিকেল সেন্টার সেটা নেই। যার ফলে হচ্ছে কি, আমি দেখেছি যে ওই দূর দূরান্ত সেই নদীপথে যেতে হয়, প্রায় বগুড়া সারিয়াকান্দি আমার ওইখান থেকে প্রায় 10-15 কিলোমিটার। সেখানে আপনার যদি একটা প্রেগনেন্ট লেডি আপনাকে ফার্স্ট এইডের জন্য হয়, বা একটা অ্যাক্সিডেন্ট হলো যে কোনো, তাকে নেওয়ার কোনো পথ নেই।
এবং দুঃখের বিষয় হলো যে ইসলামপুরে যে হেলথ কমপ্লেক্সে 14-15 জন ডাক্তারের স্যাংশন, সেইখানে আমি কিছুদিন আগে গিয়েছিলাম, একজন ডক্টরকে দেখেছি ইমার্জেন্সিতে, ওনাকে ডেকে আনতে হয়েছে, আর কোনো ডাক্তার নেই। এমন যিনি দায়িত্বে আছেন উনি বলছেন যে ডাক্তার পোস্টিং হচ্ছে ঠিকই, কিন্তু ওনার সাথে তদবির করে হয় জামালপুর চলে যাচ্ছে, নয়তো কোনো আপনার এখানে পিজিতে আসছে, কোনো ট্রেনিংয়ের জন্য আসছে, বা বিদেশে যাচ্ছে, তারা থাকছে না। তাহলে আমাদের প্রথমত হচ্ছে যে ওই ফার্স্ট এইড অ্যাটলিস্ট ছোটো ছোটো কেন্দ্র আপনার পশ্চিম অঞ্চল, পূর্ব অঞ্চল, মধ্য অঞ্চলে ছোটো থাকা দরকার, এবং ডাক্তারদেরকে কম্পালসারি তাদেরকে ওই কেন্দ্রে থাকতে হবে। তো হেলথ কেয়ারটা একেবারে নেগলেক্টেড, সেদিকে আমি নজর দেবো ইনশাল্লাহ। জি, ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আপনার সাথে আবারও কথা হবে, আমাদের দর্শক আপনার মূল্যবান মতামত শুনতে পারবেন। দর্শক, রাষ্ট্রচিন্তা অনুষ্ঠানের এই পর্বে আজকে বিদায় নিচ্ছি, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ থাকলো। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।